মহিষটা প্রায় 10 ফিট লম্বা এবং মুখটা একদম অবিকল মহিষের মতোই, শরীরটাও মহিষ, কিন্তু 2 পায়ে দাঁড়িয়ে আছে, সামনে কোনো পা নাই। এবং মহিষটা কেন যেন হাসছে এবং বলতেছে, তুই অনেক বড় অপরাধ করে ফেলেছিস। বন্ধুরা, সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আছে আমি আরজে নীল। বন্ধুরা, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দুটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথম ঘটনাটা কালেক্ট করেন আমাদের টিমের অন্যতম সদস্য সবুজ ভাই। সবুজ ভাই এই ঘটনাটা সংগ্রহ করেন তেনার নানা শ্বশুরের থেকে। সংযত কারণে তার নানা শ্বশুরের কোন এলাকা আমি বলছি না, তবে তার নানা শ্বশুরের যে গ্রামটা, এটা একটা করতোয়া নদীর পাড়ে অবস্থিত। তো তিনি আমাকে যেভাবে জানায় যে এই গ্রামটার পাশ দিয়ে করতোয়া নদী অতিবাহিত হয় এবং এই গ্রামে বেশ খানিকটা দূরে এসে বাড়ি করে অচেনা এক ব্যক্তি যার নাম কুদ্দুস মিয়া। তো কুদ্দুস মিয়া বাসা কিন্তু করতোয়া নদীর পাশে যে গ্রামটার কথা বললাম সেই গ্রামে কিন্তু না। তো কুদ্দুস মিয়া সেখানে অন্য জায়গা থেকে আসে, সেখানে বাসা করে এবং কুদ্দুস মিয়া খুবই অভাবী লোক এবং তিনি টুকটাক মাছ ধরেই সংসার চালান এবং তার সদস্য সংখ্যা অনেক বেশি, 3 মেয়ে এবং ছোট একটা ছেলে এবং বউ আছে এবং তিনি এবং এছাড়া একটা তার বৃদ্ধ মা আছে। তিনি যেহেতু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন ওই করতোয়া নদীতেই, তো তিনি চাচ্ছিলেন যে করতোয়া নদীর পাড়ের আশেপাশে কোনো এক জায়গায় বাড়ি করা, যাতে করে করতোয়া নদী থেকে মাছটা ধরে তিনি সহজে বাড়ি ফিরতে পারেন। তো তিনি একদিন মাছ ধরার জন্য এই করতোয়া নদীতে নেমে পড়েন সন্ধ্যার দিকে। হ্যাঁ, সন্ধ্যার দিকে, কেননা রাত্রেবেলা মাছটা বেশি পাওয়া যায়। তিনি ওই একটা খেও জাল যেটাকে বলে বা হাত জাল আর মাছ রাখার পাত্র, এবং যেহেতু রাত্রেবেলা বের হচ্ছে এই জন্য হাতে একটা কাঁচি ছিল, ঘাস কাটার যে কাঁচি আছে সেই কাঁচি ছিল, যাতে করে সাপ পোকা আসলে যাতে সেগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তো যথারীতি তিনি সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে স্ত্রীকে বলে নদীতে চলে যান এবং একটা টর্চ লাইট নিয়ে মাছ ধরা শুরু করেন। তো মাছ ধরার ফাঁকে কোনো এক সময় যখন জালটা নদীতে ফেলে, তো সেই জালটা তোলার পর দেখে একটা সাদা কাচের বোতল। সাদা কাচের বোতল এবং এতটা সাদা, একদম খুবই স্বচ্ছ, এবং তিনি যে জিনিসটা দেখে অবাক হন, এই বোতলের মধ্যে বেশ কিছু স্বর্ণের কয়েন, এবং সেই সাথে তিনি খুশি হয়ে যান। তিনি এতদিন শুনে এসেছেন নদীতে গুপ্তধন পাওয়া যায়, গুপ্তধন পাওয়া যায়, এটাই বুঝি সেই গুপ্তধন কিনা। তিনি ভালোভাবে টর্চ দিয়ে দেখেন যে হ্যাঁ, এই ভিতরে যেগুলো আছে এগুলো আসলেই স্বর্ণ মুদ্রা। এবং তিনি বোতলটা ঝাঁকিয়ে দেখেন এবং ধাতব সাউন্ড তৈরি হচ্ছে, কিন্তু তিনি কিছুতেই সেই বোতলের মুখাটা খুলতে পারছেন না। মানে বোতলের মুখোটা এমনভাবে আটকানো যে আসলে কারোর সাধ্য নয় সেটা আর খোলা। এখন এই স্বর্ণ মুদ্রাকে কেউ যদি নিতে চায় তাহলে তার ওই বোতলটা ভাঙতে হবে। তো তিনি নদীর পাড় থেকে একটু দূরে একটু ফ্রেশ জায়গায় বসলেন এবং বসে তিনি তার হাতে যে একটা কাঁচি ছিলেন, এই কাঁচি দিয়ে তিনি 7-5 না ভেবে বোতলের পুরো একটা বাড়ি মারে এবং বোতল সঙ্গে সঙ্গে 2 ভাগ হয়ে যায়। 2 ভাগ হওয়ার সঙ্গে সঙ্গে এই বোতল দিয়ে এক ধরনের সাদা ধোঁয়া বেরোতে থাকে। প্রথমে এই ধোঁয়াটার আকার ছিল এরকম, যে একজন ব্যক্তি যদি সিগারেট ধরায় প্রথমে এবং সিগারেট ধরা যদি টান দেয়, যে একটা ধোঁয়া উপর দিকে ওঠে, সেই ধোঁয়াটা এরকমভাবে উঠতে থাকে। কিন্তু প্রচণ্ড ভয় পাওয়া যায়, কী ব্যাপার, এইখানে বোতলের মধ্যে থেকে ধোঁয়া কীভাবে বের হচ্ছে, এবং তিনি দেখতে পায় ধোঁয়াটা ঠিক মাটি থেকে 1 হাত উপরে আসতে না আসতে সেই ধোঁয়াটা একটা সাপের আকৃতি ধারণ করে এবং বাস্তবিক একটা সাপ হয়ে যায়। যেই না সাপের আকৃতি দিয়ে সাপ হয়ে যায়, তখন ওই সাপটা ওই কুদ্দুস মেয়ের কোলে এসে পড়ে, মানে গায়ের উপরে এসে পড়ে। তো কুদ্দুস মেয়ে তো খুব ভয় পেয়ে যায় যে এই বাবা সাপ কই আসলো। তার হাতে একটা যে কাঁচির কথা বলছে, সে কাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে সাপটাকে কোপ দেয় 7-5 না ভেবে, এবং সঙ্গে সঙ্গে সাপটা দ্বিখণ্ডিত হয়ে যায়। হ্যাঁ, একটা মাথা এক পাশে হয়ে যায়, লেজ আর এক পাশে হয়ে যায়, এবং সেই সময় সাপটা দাফাইতে 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 মারা যায়। তো তখন কুদ্দুস মিয়া হাঁফ ছেড়ে বাঁচে
তার মাথায় ওই চিন্তা নাই যে কী ব্যাপারে সাপটা কিভাবে আসলো, আর একটা ধোঁয়া একটা সাপের আকৃতি ধারণ করলো। এই সাপটা অনেকটা দেখতে কোবরা সাপের মতো, যেটা আমরা জানতে পেরেছি। তো তিনি সাত পাঁচ না ভেবে তিনি তো মহাখুশি। তিনি ওই স্বর্ণমুদ্রাগুলো নিলেন এবং সেখানে গুণে দেখে ঠিক 50টা স্বর্ণমুদ্রা আছে। তিনি তো মহাখুশি। তিনি ওই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে মাছ ধরা ঝুড়ির মধ্যে রেখে ঝুড়িটা ভালোভাবে নিয়ে বাড়িতে চলে আসে। তো তার বউ বলে যে, আসল কি না এটা তো আমাদের আগে যাচাই করতে হবে। তো বলে, হ্যাঁ ঠিক আছে, কালকে সকালে আমি দেখব নি। এই বলে তারা ঘুমিয়ে যায়। কুদ্দুস মিয়ার আর রাত কাটে না। কুদ্দুস মিয়ার আর রাত কাটে না, কখন সকাল হবে, কখন সে এই কয়েনগুলো, স্বর্ণমুদ্রার যে কয়েনগুলো, এইগুলো শেখরার কাছে নিয়ে যাবে, যে জানার জন্য যে এটা আসলেই স্বর্ণ কিনা। তো তিনি সবগুলো নেন না, মাত্র একটা কয়েন নেয় যাচাই বাছাই করার জন্য যে আসলেই এটা সত্য কিনা। তো একটা কয়েন নেয়, বাকি 49টা কয়েন রেখে যায়। এবং বাজার পাশেই ছিল তার গ্রামের, যে গ্রামের পাশেই বাজার ছিল। তো সেই বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এবং তিনি চিন্তা করে যে শেখরা যদি বলে যে তুমি এই পুরনো স্বর্ণ কয়েন কই থেকে পাইছো, তখন কি জবাব দিব। তিনি চিন্তা করে যে আমি তো যুদ্ধর সময় ইন্ডিয়াতে ছিলাম, তো ইন্ডিয়া থেকে আসার সময় আমি এগুলো নিয়ে এসেছি। তো যথারীতি শেখরাকে দেখায়। তো শেখরা তাকে একই কোশ্চেন করে যে আপনি স্বর্ণমুদ্রা কোথা থেকে পেয়েছেন। তো যেহেতু আনসারটা আগে থেকে রেডি করা, তিনি সেভাবেই শেখরাকে বলে যে আমি স্বর্ণমুদ্রা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি যুদ্ধের সময়, মানে যুদ্ধের পরবর্তী সময় যখন বাংলাদেশে আসে তখন নিয়ে এসেছে। এবং শেখরা জানায় যে হ্যাঁ এটা আসলেই একটা স্বর্ণমুদ্রা এবং এটা ন্যায্য দাম দিয়ে সে শেখরা তখন কিনে নেয়। অনেকগুলো টাকা কুদ্দুস মিয়ার হাতে দেয়। কুদ্দুস মিয়া মহা খুশি, এতগুলো টাকা, একটা স্বর্ণমুদ্রা থেকে তিনি এতগুলো টাকা পাইলেন, তাহলে আরও 49টা স্বর্ণমুদ্রা তার কাছে আছে। হ্যাঁ, এইটা ভেবে তিনি মহা খুশি। মনের আনন্দে যে টাকাগুলো পাইছেন, এই টাকা দিয়ে চাল ডাল ভালো মন্দ মাছ মাংস যা আছে কেনার, বাজার থেকে কেনেন। ছেলে মেয়ে বউ নিজের জন্য জামা কাপড় কেনেন, প্রয়োজনীয় যত রকম তার চাহিদা ছিল ওই টাকা দিয়ে কিনে নিয়ে মনের আনন্দে বাড়িতে চলে যায়। এবং ওই দিন তারা খুব আনন্দ করে খাবারগুলো খায় এবং জামা কাপড় কিছু কিনে সবাইকে সেগুলো উপহার হিসাবে দেয়। তারা মহা খুশি। তো সেই রাত্রে সে তার বউয়ের সাথে শুয়ে সে গল্প করতেছে যে তাহলে আমরা এই স্বর্ণমুদ্রাগুলো পাইলাম, এগুলো তো অনেক মূল্য, তাহলে আমরা এই টাকা দিয়ে কী করবো। তার বউ জানায় যে আমরা তো এখানে আমাদের একটা গ্রাম ছেড়ে তো আমরা অনেক দূরে থাকি, নদীর পাড়ে, তো আমাদের বাড়িটা ঠিক করা দরকার। বাড়িটা ঠিক করা দরকার, বিপদ আপদ বলে কয়ে আসে না। তো কুদ্দুস মিয়া বলে, হ্যাঁ ঠিক বলেছো, তাহলে আমি কালকে আরও 5টা স্বর্ণমুদ্রা নিয়ে যাই, নিয়ে যেয়ে কিছু টিন নিয়ে আসি, টিন নিয়ে এসে আমি তাহলে বাড়ির কাজ শুরু করে দিই। বাড়ি প্রথমত চারপাশ দিয়ে একটা বাউন্ডারি করে দিই, টিন দিয়ে চারপাশ দিয়ে মানে বেড়া দিয়ে দিই, বাউন্ডারি দিয়ে দিই, যাতে শিয়াল বা হাবিজাবি কোনো প্রাণী বাড়ির মধ্যে ঢুকতে না পারে। যথারীতি তিনি 5টা স্বর্ণমুদ্রা নিয়ে যায় এবং এই যে 5টা স্বর্ণমুদ্রা তিনি এক শেখরার কাছে বিক্রি করে না, 5টা স্বর্ণমুদ্রা 5 জনের কাছে বিক্রি করে এবং 5 জায়গায়, এবং প্রতিটা জায়গায় একই কথা বলে যে আমি যুদ্ধের পরবর্তী সময় ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। তো সবাই বিশ্বাসও করে, কারণ সেই সময় এরকম ঘটনা ঘটতই। তো অনেকগুলো টাকা একসঙ্গে তিনি পায়, সেই টাকা দিয়ে কিছু টিন কিনে আনে এবং প্রয়োজনীয় আরও দ্রব্য জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কিনে নিয়ে আসে এবং কাজটা শুরু করে দেয়। কাজ করতে 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 সন্ধ্যা। তো সন্ধ্যা হওয়ার পর অন্ধকার, প্রায় অন্ধকার এবং হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখা যায় এরকম অবস্থা। তিনি চিন্তা করে যে কাজটা এখন অফ করে দিবে। এমতো অবস্থায় ঘরের ভিতর থেকে একটা চিৎকার, বিকট আকারে চিৎকার। এই চিৎকারটা ছিল তার মেজো মেয়ে, যার বয়স ছিল 12 বৎসর। যে ও মা বাঁচাও, ও বাবা বাঁচাও বাঁচাও, এরকম একটা চিৎকার। তখন তিনি দৌড়ে যায়। দৌড়ে যাওয়ার পর দেখে যে একটা ভয়ঙ্কর রকমের মহিষ, চোখগুলো লাল এবং 2 পায়ে মহিষ দাঁড়িয়ে আছে। মহিষের পা সাধারণত 4টা, কিন্তু এইখানে মহিষের পা 2টো দাঁড়িয়ে আছে এবং
মুখ দিয়ে পা ধরে টানছে, দুই পায়ে দাঁড়িয়ে আছে এবং মাথা নিচু করে তার মেয়ের পা ধরে টেনে হেসড়ে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এই দেখে কুদ্দুস মিয়ার বউ বিকট আকারে চিৎকার শুরু করে দেয়। সঙ্গে সঙ্গে ওই যে দুই পায়ে মহিষের মতো জানোয়ারটি তখন আর ওনার মেয়েকে নিতে পারে না, ওনার মেয়েকে রেখে একদম ওইখান থেকে নেমে একদম গরতন নদীর পানির মধ্যে চলে যায়। তারা তো অবাক, কি ব্যাপার, এতদিন যাবৎ এইখানে আছে, এরকম ঘটনা ঘটলো না, আজ কেন এরকম ঘটনা ঘটলো? আর এই জন্তুটা দেখতে অবিকল মহিষের মতো, কালো কুটকুটা মহিষের মতো, চোখ দুটো লাল জ্বলছিল, মনে হয় সামনে দু পা নাই, একদম দু পা দাঁড়িয়ে আছে, মানুষের মতো দাঁড়িয়েছে এরকম দু পায়ে মহিষ। এই মহিষটা কেন তার বাড়িতে আসলো, এটা তারা চিন্তা করতেছিল যে এরকম জন্তু কীভাবে আসে। তো কুদ্দুস মিয়া স্বাভাবিকভাবে সবাইকে সান্ত্বনা দিয়ে, এগুলো কিছু না, এগুলো ঘটনা ঘটে, আমি মাছ ধরি রাত্রে বিরাতে, এগুলো আমার সামনেও আসে মাঝে মাঝে, এগুলো পাতা দেওয়া ঠিক না, এগুলো হঠাৎ করে চলে আসে, ব্যাপার না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেন যে এই ঘটনাটা ঘটলো তখন কিন্তু কুদ্দুস মিয়া বুঝতে পারে নাই। স্বাভাবিকভাবে সেই রাত্রে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। তারা যখন সবাই শুয়ে পড়ে 10টার দিকে চারপাশে বাড়ির দিক দিয়ে, মানে একদম ভারী জন্তু যেমন বাড়ির দিক দিয়ে যদি হেঁটে যায় তা ধাম ধুম যে শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে যে দানব আকৃতির কোনো বস্তু হেঁটে যাচ্ছে। ছোট বাচ্চা যেমন হাঁটে, পা যেমন ফালায় দেয়, এক পা ডানিয়ে বামে ফালায় এবং ধামধুম শব্দ হয়, এরকম ভয়ঙ্কর বস্তু হেঁটে যাচ্ছে এবং এরকম শব্দ হচ্ছে, বুঝতে পারে। এবং তার যে টিনের বাড়িটা, এটা যেন মনে হচ্ছে ভূমিকম্পর কারণে এই টিন থেকে এক ধরনের সাউন্ড আসতে, ঝনঝন করে সাউন্ড আসতেছে, এত স্পিডি কাঁপাকাঁপি শুরু হয়েছে। তো ব্যাপক আকারে ভয় পেয়ে যায়। তো দৌড় পড়ার কারণে কিছুক্ষণ পরে সেই শব্দটা নিস্তেজ হয়ে যায়। হ্যাঁ, তখন তারা হাঁপ ছেড়ে বাঁচে এবং একটা পর্যায়ে সবাই ঘুমিয়ে যায়। আনুমানিক রাত 2টার দিকে কুদ্দুস মিয়া স্বপ্ন দেখে দু পায়ে যে মহিষের কথা বলছিলাম, সেই মহিষটা তার কাছে আসছে। মহিষটা প্রায় উচ্চতার দিক থেকে 10 ফিট লম্বা এবং মুখটা একদম অবিকল মহিষের মতোই, শরীরটাও মহিষ, কিন্তু দুই পায়ে দাঁড়িয়ে আছে, সামনে কোনো পা নাই। মহিষটা কেমন হাসছে এবং বলতেছে, তুই অনেক বড় অপরাধ করে ফেলেছিস, তুই ধন সম্পদ নেবি নে, আমার ছেলেকে কেন হত্যা করলি? আমার ছেলের হত্যার প্রতিবাদ আমি কি করতে পারি তুই দেখবি, তোর পুরো পরিবার আমি নির্বংশ করে দেব। এই না দেখার পর কুদ্দুস মিয়া লাফায় ওঠে যে কি দেখলাম আমি। ওটা দেখে সামনে আর কেউ নেই, তিনি বুঝতে বাকি রইল না যে এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন হলেও তিনি তাৎক্ষণিক বোঝা যায় যে ঘটনাটা কি। তেনার মনে পড়ে যায় যে তিনি যে স্বর্ণমুদ্রাগুলো পেয়েছে, সেই স্বর্ণমুদ্রা পাওয়ার সময় আর একটা ঘটনা তার সাথে ঘটে যায়। একটা সাপ তার সামনে আসে এবং কাঁচি দিয়ে সে সাপটাকে মেরে ফেলে। তখন তিনি মনে পড়ে যে ঘটনাটা তো আমি ঘটাইছি। তিনি একটা এই মহিষের সাথে এবং স্বর্ণমুদ্রা সেই যে সাপের মৃত্যুর একটা ঘটনা সূত্রপাত উদ্ঘাটন করতে পারে। তো এই ঘটনাটা সকালবেলা তার স্ত্রীর সাথে শেয়ার করে, বলে যে আমি তো এই ঘটনার রাত আনুমানিক 2টার দিকে একটা স্বপ্ন দেখি। তো তেনার ওয়াইফ বলে যে তুমি আর দেরি করিও না, আমরা 6টা স্বর্ণমুদ্রা খরচ করছি, বাকি যেগুলো আছে তুমি এগুলো নদীর পানিতে ফেলে দিয়ে আসো, তুমি নদীর পানিতে ফেলে দিয়ে আসো, আমরা আমরা বাঁচতে চাই, আমরা যেভাবে ছিলাম সেভাবে থাকতে চাই, আমাদের ধনী হওয়ার দরকার নেই, তুমি এই স্বর্ণমুদ্রাগুলো ফালাই দিয়ে আসো। তো কুদ্দুস মিয়া ধমক দিয়ে বলে যে পাগল হয়েছিস তুই, পাগল হয়েছিস, মানুষ পায় না আর আমি পেয়ে ফেলে দেব না? দেখবো নি আমি কোন যন্ত্র এসে আমাকে ক্ষতি করে, দেখবো নে, আমিও রাত্রে মাছ ধরি, কেউ আমার ক্ষতি করতে পারে না, আমি দেখবো নে কে আসে। একদম ঝাড়ি দেয়, কার বড় বুকের পাঠা দেখে আসুক আমার কাছে, আমিও কুদ্দুস জেলে দেখে ছাড়বো।
এইভাবে বলে ওর ওয়াইফকে। তো ওয়াইফ বলে যে বেশি বাড়াবাড়ি ভালো না, তুমি যে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে এসেছো ফালিয়ে দাও, নদীতে ফালিয়ে দাও, না হলে বড় কোনো ঘটনা ঘটতে পারে। তার বউ প্রচণ্ড পরিমাণ রাগ করে, কিন্তু কুদ্দুস মিয়া তো নাছোড়বান্দা, যে না না, এই সুযোগ আমি হাতছাড়া করব না। অভাব অনটন থেকে আমি এখন সচ্ছল হয়েছি, আমি এখন ভালো চলতেছি, ভালো পড়তেছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। তো তো যথারীতি তিনি তার বাড়ির কাজ শুরু করে দেয়, এবং বাড়ি এইবার তিনি চিন্তা করে যে হ্যাঁ, যত তাড়াতাড়ি শীঘ্রই আমার বাড়িটা বাউন্ডারি করে দিব, যাতে এরকম কোনো আর কিছু আমার বাড়ির মধ্যে ঢুকতে না পারে। কাজটা শুরু করে, হ্যাঁ, যথারীতি সে কাজটা শুরু করে, এবং কিছুটুকু জায়গা বাকি রাখে, সেটা সে তারপরে সন্ধ্যা হয়ে যায়, তখন যথারীতি পরের দিন খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়ে। তো এখন ওই যে তার বললাম যে তার ছেলে মেয়ে ছিল এবং তার মা ছিল, তো তারা তো এই ঘটনার পর খুবই ভয়ে কাতর। তো তখন তারা সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, আমরা এক রুমেই সবাই থাকবো, যেহেতু আমাদের সাথে এরকম ঘটতেছে, আপাতত আমাদের বাড়িটা ঘেরাও না করা পর্যন্ত আমরা আমরা এক রুমেই সবাই থাকি। তো সবাই এক রুমে মধ্যে আর যে বেডগুলো ছিল সেগুলো নিয়ে এসে কর্নারে নিয়ে তারা সেভাবে রেখে ঘুমিয়ে যায়। তো রাত আনুমানিক 2টা বা 3টার দিকে তিনি একটা সাউন্ড পায় যে কে যেন দরজা খুলছে। তো পরে তিনি উঠে টর্চ লাইট দেখে যে তেনার মা বাইরে যাচ্ছে আর কি পেশাব করার জন্য। তো তিনি বলতেছে, কে মা? তো মা বলতেছে, হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাব। তো বলছে ঠিক আছে, যাও, দেখে শুনে যাও, আমি জেগেই আছি, আর আমার থেকে লাইটটা নিয়ে যাও। তারপরে বৃদ্ধ মা বলছে, লাগবে না বাবা, আমি বাইরে জ্যোৎস্না রাত, লাগবে না, আর তুই তো জেগেই আছিস। বললো হ্যাঁ, আমি জেগে আছি। এই বলে বের হলো, কিন্তু কি হলো, সেই সময়টার কুদ্দুস মিয়া হঠাৎ করে প্রচুর পরিমাণ ঘুম পায়, এবং সে একটা সময় ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে সকালবেলা উঠে দেখে কি ব্যাপার, দরজা তো খোলা। তাতে কুদ্দুস মিয়ার খুবই রাগ হয়, কি ব্যাপার, সারা রাত এইভাবে দরজাটা খোলা রাখছে, তো দরজা কি খুললো? তখন হঠাৎ করে চিন্তা, কি ব্যাপার, রাত্রে তো মা বেরোয়ছিল, মা আসছে কিনা। তখন ওই বেড়ে যা দেখেছে তার মেয়ে, 2 মেয়ে, ছেলে সন্তান ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, কিন্তু তার মা নাই। তিনি দেখেছে কি ব্যাপার, মা কই গেল। হ্যাঁ, তখনও সূর্য ওঠে নাই। তো তারপর তিনি বের হয়ে যায়, যে সেই যে টয়লেটে যাওয়ার কথা, টয়লেটে যায়, দেখে যে টয়লেটটা খোলা, সেখানে তার মাও নাই, আশেপাশে খোঁজে, তার মা নাই। এরকম করতে করতে জানাজানি হয়ে যায় চারপাশে। তো গ্রাম যেহেতু একটু দূরে, তো দূর থেকে সবাই আসে যে অমুক জায়গায় এরকম ঘটনা ঘটছে, তার মাকে পাওয়া যাচ্ছে না, সবাই সাহায্যের জন্য আসে, যে কীভাবে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাজ্যের কাহিনী। তো তিনি খুবই ভেঙে পড়েন, আপসেট হয়ে যান যে মাকে এত ভালোবাসে, সে মা নাই। তো গ্রামবাসী মিলে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। তো খুঁজতে 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 তার বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট হাঁটে, মানে হেঁটে যাইতে হয়, এরকম একটা জায়গায় তার মাকে পাওয়া যায়। এবং তার মাকে এমন অবস্থায় পাওয়া যায় যেটা আসলে কি বলবো। তো সেখানে কেউ একজন মাছ ধরতেছিল, তো মাছ ধরতে যায় দেখে তার মাকে কারা যেন একদম মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছে, শুধুমাত্র গলা পর্যন্ত মাটি দিয়ে আটকে রাখা হয়েছে, শুধুমাত্র মাথাটা বের হয়ে আছে, এবং জিহ্বাটা বের হয়ে আছে, এবং দাঁতগুলো জিহ্বের মধ্যে ঢুকে আছে, চোখগুলো বড় বড়। তো এইটা দেখে সবাই ছুটে যায় সেখানে, যে কি হলো দেখে আসি। তা দেখে এই কাহিনী। তো তখন ওই গ্রামের যে ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব সবাই মিলে যে লাশটাকে উদ্ধার করতে যায়, এবং সবাই মিলে সেখানে খুঁড়তে শুরু করে। কিন্তু খুব একটা খুঁড়তে হয় না, অল্প একটু, এক হাত খুঁড়েই তার মাকে পাওয়া যায়। কেননা তার মায়ের পুরো বডি ছিল খাওয়া, শুধুমাত্র বুক আর মাথাটাই ছিল অবশিষ্ট, এবং এই বুক থেকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে রাখা ছিল, এবং বুক থেকে পা পর্যন্ত কোনো অংশই নাই।
এইটা দেখার পর সবাই প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় এবং ওখান থেকে দ্রুত উঠে আসে এবং সবাই সিদ্ধান্ত নেয় যে এখানে আর থাকবে না। তো ইমাম সাহেব তখন সবাইকে ডাক দেয়, বলে যে দেখো, তোমরা ভয় পেও না, আমি আছি। আমি তোমাদের নির্দেশ দিলাম এই ব্যক্তিকে আমাদের দ্রুত দাফন কাফন করে মাটি চাপা মানে কবরস্থ করতে হবে। তোমরা ভয় পেও না, আমরা আছি। তো ইমাম সাহেবের কথায় আশ্বস্ত হয়ে কুদ্দুস মিয়ার মায়ের যে অবশিষ্ট দেহ সেটাকে নিয়ে এসে আহ, দাফন করা হয়। তো কুদ্দুস মিয়ার বউ পাগলের মতো হয়ে চিৎকার করে বলে যে, তোমারে আমি বললাম যে ফেলে দিয়ে আসো, ফেলে দিয়ে আসো। আজ যদি ফেলে দিতে তাহলে তো এই পরিস্থিতি আমাদের সাথে ঘটে না। তখন ইমাম সাহেব বলে যে, কি হয়েছে মা, কি ফেলে দেবে? তখন কুদ্দুস মিয়া বলে, না না হুজুর, কিছু না, ওই অন্য একটা ঘটনা, অন্য কাহিনী, কিছু না। তখন ইমাম সাহেব বলে, ঠিক আছে, তোমরা সাবধানে থাকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানাইবে। এই বলে ইমাম সাহেব চলে আসে, সবাই চলে আসে। এত বড় একটা ঘটনা ঘটলো এবং ইমাম সাহেবের সাথে কুদ্দুস মিয়া ঘটনাটা শেয়ার করলেন না। এটা দেখে ওনার স্ত্রী প্রচণ্ড পরিমাণ রাগ হয়। ওনার স্ত্রী বলে যে, তুমি আর কি চাও, আর কয়জনের মৃত্যু চাও? তো ওনার স্ত্রী জোরাজুরির কারণে তো কুদ্দুস মিয়া চিন্তা করে যে হ্যাঁ, কথা তো সত্যই, যাই কি করা যায়, ইমাম সাহেবের সাথে কথাটা শেয়ার করি, নাহলে তো সমাধান পাচ্ছি না। ঠিক পরের দিন ফজরের নামাজ পড়তে তিনি মসজিদে যায়। নামাজ পড়ার পর ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেবের সাথে কথা বলে এবং বলে যে, হুজুর, আপনার সাথে আমার কিছু কথা আছে। তো আমার মায়ের এরকম মর্মান্তিক মৃত্যুর পিছনে এরকম একটা ঘটনা আছে। হ্যাঁ, এরকম একটা ঘটনা, আমি নদীর ধারে মাছ মারতে যাই এবং সেখানে একটা বোতল পাই। তো সেই বোতলের মধ্যে কিছু স্বর্ণমুদ্রা ছিল, সেটার লোভে আমি বোতলটা ভেঙে ফেলি এবং সেখান থেকে একটা ধোঁয়া বের হয়। পরে ধোঁয়াটা সাপের আকৃতি নেয়, আমি ভুলবশত সাপটাকে মেরে ফেলি। তারপর থেকে আমার বাড়িতে এই ঘটনাগুলো ঘটছে। তো ইমাম সাহেব বলে যে, তুমি বড় ভুল কাজ করেছো। আমি জানি না তুমি কাকে হত্যা করেছো, আমি জানি না তুমি কোন প্রাণীকে হত্যা করেছো, জানি না। তবে যা করেছো খুবই ভয়ঙ্কর একটা কাজ করেছো, যার পরিণামস্বরূপ তোমার মা আজ এই মর্মান্তিক মৃত্যুর শিকার। আর যার সাথে ঘটনাটা ঘটাইছো সে চায় না তোমার পরিবার আর কেউ বেঁচে থাকুক। তো তুমি ঠিক আছে, যাও, খুব সাবধানে থাকিও। আর আমার কিছু অনুগত জিন আছে, তাদের মাধ্যমে এই জিনিসটা কি ঘটেছে আমি জিনিসটা ফয়সালা করার জন্য তাদের পরামর্শ নিতে চাই। তুমি যাও, আমি তোমার বাড়িতে ঠিক সন্ধ্যার দিকে যাব। তখন ইমাম সাহেব দ্রুত বাসায় আসে। বাসায় এসে ইমাম সাহেবের যে অনুগত জিন ছিল তাদের মারেফাত কিছু ঘটনা জানতে পারে, যা ভয়ঙ্কর ঘটনা। তো সেই ঘটনাগুলোই জানানোর জন্য সন্ধ্যার দিকে ইমাম সাহেব যায়। যাওয়ার পর বলে যে, তুমি যে কাজটা করেছো খুবই ভুল কাজ করেছো। তুমি জানো ওই বোতলের মধ্যে কাকে আটকে রাখা ছিল? বহু বছর আগে কোনো এক প্রান্তে একটা ভয়ঙ্কর জিনকে এই বোতলের মধ্যে আটকে রাখা হয়েছিল এবং জিনটা এতটা ভয়ঙ্কর যে এই জিনকে আটকে রাখার জন্য 50টি স্বর্ণমুদ্রার দরকার ছিল এবং 50টি স্বর্ণমুদ্রার বিনিময়ে এই জিনকে এই বোতলের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছিল। এই জিনটা মানুষের ক্ষতি করত, আর তুমি সেই জিনটাকে মুক্ত করে দিয়েছো। কিন্তু তোমার ভাগ্য ভালো যে জিনটা তোমাকে হত্যা করেনি সঙ্গে সঙ্গে, কেননা এই জিনটা দীর্ঘদিন বোতলবন্দি থাকার কারণে জিনটা খুবই দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তারপরও তোমাকে আক্রমণ করে, সাপরূপী হয়ে আক্রমণ করে, কিন্তু তোমাকে সে ছোবল মারতে পারে না, যার কারণে তুমি বেঁচে যাও, নাহলে তোমার মৃত্যু ওখানেই হয়ে যেত। আর তুমি তাকে মেরে ফেলেছ। তো এই জিনের যিনি বাবা, তো এর যে পরিবার এই জিনিসটা বুঝতে পারে যে তুমি তাকে হত্যা করেছো, কেননা সেইখানেই বসবাস করতো জিনের পরিবার, পাহারা দিয়ে রাখতো। কেননা ওই জিন কখনোই ওই বোতলটা খুলতে পারতো না, কোনো না কোনো মানুষ খোলা দিত। তো তুমি সেই কাজটা করেছো, কিন্তু অবশেষে সেই জিনটাকে মেরে ফেলেছো, যার পরিণতি হিসেবে জিনটির বাবা তোমার পরিবার কাউকে বাঁচতে দিবে না। তখন ওনার ওয়াইফ এবং উনি তো হাউমাউ করে কান্না শুরু করে যে, হুজুর, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। তখন বল, ঠিক আছে, তুমি
যে স্বর্ণমুদ্রাগুলো পেয়েছো, এই স্বর্ণমুদ্রাগুলো, অবশিষ্ট যে স্বর্ণমুদ্রাগুলো আমার কাছে আগামীকাল দিয়ে আসিও। আমি চেষ্টা করব, যিনি তোমাদেরকে অশান্তির মধ্যে রাখছে, আমি চেষ্টা করব তার থেকে মাপ চাওয়ার জন্য, তিনি যেন ক্ষমা করে দেয়। তুমি তো ভুলবশত মেরে ফেলছো, কিন্তু এই স্বর্ণমুদ্রাগুলো তাকে ফেরত দেওয়া উচিত। হুজুর সাহেব চলে যায়। পরের দিন সকালবেলা তিনি স্বর্ণমুদ্রাগুলো নেয়। কিন্তু এখানে এই যে কুদ্দুস মিয়া, এই লোকটা প্রচণ্ড পরিমাণ লোভী। তিনি দেখলেন যে আমি তো 6টা স্বর্ণমুদ্রা খরচ করে ফেলছি, আমি তো হুজুরকে জানাই নাই যে আমার কাছে আর কতগুলো আছে। স্বর্ণমুদ্রাগুলো যেহেতু দিয়ে দিব, তাহলে আমি আর এখান থেকে কিছু স্বর্ণমুদ্রা রাখি। হ্যাঁ, 10 থেকে 12টা স্বর্ণমুদ্রা রাখি আর বাকিগুলো দিয়ে আসি। তিনি কিছু স্বর্ণমুদ্রা রাখে আর বাকিগুলো হুজুর সাহেবের দিয়ে আসে। কিন্তু বলে যে হুজুর, এই যে আমার অবশিষ্ট স্বর্ণমুদ্রাগুলো নিয়ে আমাকে উদ্ধার করেন, দয়া করে। তো হুজুর বিশ্বাস করে যে এই কটাই বোধহয় আছে, তা তিনি নেয়। তো স্বর্ণমুদ্রাগুলো হুজুর নিয়ে বলে যে চলো, তুমি কোন জায়গায় এই স্বর্ণমুদ্রাগুলো পেয়েছিলে, যেখানে তুমি বোতল পেয়েছিলে, সেই জায়গায় আমাকে নিয়ে চলো। তারপর সেখানে তারা যায়। যাওয়ার পর কুদ্দুস মিয়া দেখায় যে হুজুর, আমি তো এই জায়গায় জাল ফেলছিলাম, তো এইখান থেকে একটা কাঁচের বোতল ওঠে এবং সেখান থেকে বোতলের ভিতরে এই কয়েনগুলো ছিল। তখন হুজুর কি করে, অবশিষ্ট যে মুদ্রাগুলো হুজুরের কাছে দেওয়া হয়েছে সেগুলো হুজুর পানিতে ফেলে দেয়। তারপর হুজুর বলে, কুদ্দুস, তুমি কাজ করো, তুমি এখন বাসায় যাও। আমি দেখি এখানে যিনি আছে তার সাথে আমি কিছু কথা বলবো। তুমি চাইলে থাকতে পারবো, কিন্তু তুমি এটা শোনার পর হয়তো বা স্বাভাবিক থাকবা না, তাই আমি চাই তুমি চলে যাও। আমি কিছু সময় এখানে অতিবাহিত করব। তো যথার্থই কুদ্দুস বলে, ঠিক আছে হুজুর, আপনি যা করার করেন, কিন্তু এই মুসিবত থেকে আমাকে রক্ষা করেন দয়া করে। তো বলছে ঠিক আছে, আমি আমার চেষ্টা করব। তো হুজুর সেখানে বসে বসে হুজুরের যে দোয়া কালাম আছে সেগুলো পড়তে শুরু করে, এবং একটা পর্যায়ে পড়তে পড়তে একটা পর্যায়ে ওই যে ওইখানে মহিষের মতো যে জন্তু জানোয়ারটা, এটা একটা মানুষ অবয়বে হাজির হয়। একটা কালো কুটকুটে বামন মানুষের আকৃতিতে তার সামনে আসে। তো আসার পর এই যে হুজুরটা সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম। তো এই যে কালো কুটকুটো বামনের মতো লোকটা, এ আর কোনো সালামের উত্তর নেয় না, এবং সে যেন রাগে মানে শরীর গরম হয়ে যাচ্ছে। একজন রাগান্বিত মানুষের সাথে কথা বলে সেই মানুষ কেমন বডি মুভমেন্ট করে, ঠিক সেরকমভাবেই তার বডি ল্যাঙ্গুয়েজ শো করতেছিল। তখন হুজুর দেখলো না, এনার সাথে আসলে ভালোভাবে কথা বলে কাজ হবে না। তখন হুজুর বলল যে, আচ্ছা, আপনি এই যে কুদ্দুস মিয়ার পরিবারের সাথে এরকম ঘটনা ঘটাচ্ছেন কেন? হ্যাঁ, তো আপনি কি দয়া করে তাকে মাফ করে দিতে পারেন না? তখন সেই জানোয়ারটা বলে যে সে আমার সন্তানকে মেরে ফেলেছে। আমার এত আদরের সন্তান বহু বছর আগে একটা দুষ্ট কবিরাজ আটকে রেখেছিল। আমি প্রতীক্ষায় ছিলাম কোনো একদিন আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। এজন্যই আমি এখানে আজও আমার সন্তানের পাশেই আছি। কিন্তু এই দুষ্ট মানব আমার সন্তানকে মুক্ত করার পর তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করেছে। এর প্রতিশোধ আমি নেব। বিনিময়ে ওর পরিবারের 14 গোষ্ঠীর আমি কাউকে বাঁচতে দেবো না। একে একে সবাইকে আমি হত্যা করে ফেলবো। তখন হুজুর বলে যে, আপনি দয়া করে এদেরকে মাফ করেন। এরা খুবই অসহায় একটা পরিবার, না বুঝে এই কাজটা করে ফেলছে। তখন সেই জানোয়ারটি বলে যে, হুজুর, আপনি কার জন্য আমার কাছে আম ফরিয়াদ করার জন্য আসছেন? আপনি জানেন সে একটা লোভী, সে কত বড় একটা লোভী মানুষ, মিথ্যাবাদী। আপনার কাছে যে স্বর্ণমুদ্রাগুলো দিয়েছে, তার কাছে অবশিষ্ট আরও কিছু স্বর্ণমুদ্রা সে রেখে দিয়েছে। হ্যাঁ, আপনার কাছে পুরোপুরি যে স্বর্ণমুদ্রাগুলো দেয় নাই, আপনি কি সেটা জানেন? হুজুর বললেন, না তো, আমি তো তা তো জানি না। তো দেখেন, আপনার সাথে যে এত বড় মিথ্যাচার করছে, সে কেমন ভালো মানুষ, যার জন্য আমার কাছে আপনি আসছেন ফরিয়াদ জানানোর জন্য। আমি আপনার ফরিয়াদ আমি রাখতে পারবো না, এর প্রতিশোধ আমি নেবই। তখন হুজুর কিছু সময় চুপ থাকেন। তিনি ভাবেন যে যার জন্য করি চুরি সেই বলে চোর। এত বড় মুসিবতে পইড়া যে ব্যক্তি সামান্য অর্থ সম্পদের জন্য নিজের পরিবারের জীবনের মায়া করে না, সে কেমন মানুষ? এই ভেবে বলে, ঠিক আছে, আমি, হুজুর বলে যে আমি এখন চলে যাচ্ছি, তবে আপনি কুদ্দুস মিয়ার পরিবারকে আর কোনো ক্ষতি করার চেষ্টা করেন না।
সে ব্যক্তিটা ভুল করে করছে, অসহায় মানুষ, অভাব অনটনে থাকে, তাই হয়তো লোভের শিকার। এই বলে হুজুর ওইখান থেকে চলে যায় এবং যাওয়ার পথে মনে মনে ভাবে যে যার জন্য আমি এত বড় রিস্ক নিলাম আর সে আমার সাথে এত মিথ্যাচারী করলো। তখন চিন্তা করে যে না, আমি আর এই বিষয়ে কোনো লাগ গলাবো না, যা খুশি করুক, শাস্তি উনি কি করবে ওনার ব্যাপার। যে নিজেই চায় না যে আমি এই বিপদ থেকে উদ্ধার পাই, তারে আমি কিভাবে সাহায্য করব। তখন হুজুর যথারীতি বাসায় চলে যায়। সেই রাত্রে একটা ঘটে ভয়ঙ্কর আর একটি ঘটনা। এই ঘটনা মানে মর্মান্তিক একটা ঘটনা। তো সবাই খাওয়া দাওয়ার পর শুয়ে আছে এবং এই যে কুদ্দুস মিয়া ঘুম আসছে না। কুদ্দুস মিয়া ভাবতেছে কি করা যায়, হুজুরের কাছে তো বললাম না স্বর্ণমুদ্রার কথাগুলো, না বলে আবার কোনো ক্ষতি হয় কিনা। এমন সময় দেখা যাচ্ছে তার যে ওই যে ছোট একটা ছেলের কথা বলছিলাম, সে ছেলে চিৎকার করতেছে যে বাঁচাই বাঁচাই বাঁচাই, মানে কথা বলতে পারে না কিন্তু এরকম ভাবে বলতেছে ছোট ছেলেটা। সে দ্রুত যাওয়ার পর দেখে ওই পাশেই বেড ছিল, বেড থেকে দেখেছে সে ছোট ছেলেটা জানালা দিয়ে বের হয়ে যাচ্ছে। মানে জানালা কিন্তু তখনকার জানালা পাকা ছিল না, তো মানুষ চেষ্টা করলে জানালা খুব সহজে ভাঙা যায় এরকম। তো জানালা দিয়ে বের করে নিয়ে যাচ্ছে কেউ একটা। তো তিনি যে তার সন্তানের দু হাত ধরেন আর অপর পাশে ছিল পা, কিন্তু এত জোরে টানতেছিল যে কুদ্দুস মিয়া তার সন্তানকে ধরে রাখতে পারে না। সেই রাত্রে কুদ্দুস মিয়ার সন্তানকে জানালা ভেদ করে নিয়ে যায় এবং তার পরিবার পরিজন কান্নাকাটি শুরু করে দেয়, কি হলো, আমাদের সন্তান নিয়ে চলে গেল। তারপরে তারা বের হয় আর কোথাও খুঁজে পায় না। সঙ্গে সঙ্গে তার গ্রাম থেকে লোকজন চলে আসে, খোঁজাখুঁজি শুরু করে টর্চ লাইট দিয়ে। হুজুরও চলে আসে, দেখে যে কেউ নাই, তার সন্তানের চিহ্ন নাই এবং যে জানালা ভাঙা আছে সেই জানালার পাশে কোনো পায়ের ছাপও নাই। বেশ আশ্চর্যের একটা বিষয়। সে রাত্রে প্রচুর খোঁজাখুঁজির পর কোথাও পাওয়া যায় না। পরের দিন সকাল ভোরে সবাই শোকাহত, খাওয়া দাওয়ার নাই, রান্না বাড়া নাই, তাদের উঠানে বসে আছে আর ভাবতেছে কি করি। এদিকে কুদ্দুস মিয়া তো প্রচুর টেনশনে ভেঙে পড়ছে যে আমি তো হুজুরের কাছে পুরোটা বললাম না, হুজুরের কাছে সত্যি কথা বলা উচিত ছিল। এমত অবস্থায় দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকায় আছে, মানে আকাশের দিকে তাকাইছে আর কি, আল্লাহকে স্মরণ করার জন্য একটু চোখ আপসা বন্ধ করে আকাশের দিকে তাকাইছে এবং তাকাতেই তার চোখ যায় নারিকেল গাছের মাথার উপর এবং সেখানে দেখে তার সন্তান ঝুলে আছে। কিন্তু লাফায় ওঠে যে এই ওইখানে গেল কিভাবে। সঙ্গে সঙ্গে সবাইকে ডাকে যে ওইখানে আমার সন্তান। সবাই তাড়াতাড়ি আসার পর একজন গাছে ওঠার পর যে দৃশ্য দেখে, আসলে সে খুব সাহসী ব্যক্তি ছিল জন্য ওইখানে স্থির ছিল, না হলে অন্য কোনো ব্যক্তি হলে ওখান থেকে পড়ে যেত। এখানেও সেম কাহিনী, তার মায়ের মতো পা পেট পর্যন্ত খাওয়া, শুধুমাত্র মাথা আর বুক পর্যন্ত রেখে দেওয়া আছে। আর মাথা এবং বুকটা এমনভাবে ঝুলে দেওয়া আছে যেন ওই যে পেট আর পা দেখা না যায়, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এখানে ছেলেটা আছে। তো হুজুর যথারীতি তো উপস্থিত ছিলেন। তখন হুজুরকে বলে যে হুজুর এই কাহিনী। তখন হুজুর বলে যে ঠিক আছে, তুমি ওকে পেরে নিয়ে আসো। পরে আরেকজন নিচ থেকে ওঠার পর দুইজন ধরাধরি করে নিয়ে আসে। এই দৃশ্য দেখে কোনো বাবা মার মাথা ঠিক থাকবে বলেন? প্রচণ্ড ভেঙে পড়ে এবং ওনার ওয়াইফটা একদম পাগল হয়ে যায় এবং এই কুদ্দুস মিয়াকে মারার জন্য মানে উঠে পড়ে লাগে যে তুই আমার পরিবারকে ধ্বংস করে দিলি, তুই আমার ছেলে মেয়েকে ধ্বংস করে দিলি, তোর লোভের কারণে আজ এই অবস্থা, তুই শেষ পর্যন্ত স্বর্ণমুদ্র কথা কেমন বলছে। উনি তখন ওনার স্ত্রীকে টেনে নিয়ে চলে গেছে ওইদিকে। হুজুরকে বলতে দিবে না যে ও স্বর্ণমুদ্রগুলো লুকাইছে। হুজুর তো সবই জানে, তো হুজুরও কিছু বলতেছে না। হুজুর বলতেছে দেখি তুই কতদিন এটা গোপন রাখতে পারিস, যতদিন গোপন রাখবে ততদিন তোর এরকম খবর হতেই থাকবে, আমি কিছু করতে পারবো না, কারণ মিথ্যাবাদীস আমি কোনো উপকার করতে পারবো না। আর মিথ্যাবাদীর কোনো উপকার করতে গেলে কোনো জন্তুর সাথে আমি যে রিস্ক নেব, সেই জন্তু আমাকে ছাড়বে না, সেই জন্তুর কাছে আমার অপমান হতে হবে। হুজুরও আছে চুপচাপ। তো তার স্ত্রীকে নিয়ে যে রুমে রেখে আসছে।
আসার পর কুদ্দুস মিয়া হুজুরের কাছে বলতেছে, হুজুর আমাদের বাঁচান হুজুর, আমরা তো এভাবে একে একে আমাদের পরিবার সদস্যদের মেরে ফেলতেছে, কবে না হয় আমাকেও মেরে ফেলে। তখন হুজুর বলে যে তোমার তো সেই বুঝ নাই, তোমার তো মৃত্যু হওয়া দরকার, তা তুমি যে কাজ করছো সেই কাজের ফল। তখন কুদ্দুস কেন যেন একটা ঝাটকা খেয়ে যায়, কি ব্যাপার হুজুর এইভাবে কথা বলতেছে কেন? যখন কুদ্দুস মিয়া বুঝতে পারলো যে হুজুর আমার পাশ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, মানে আমাকে আর সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, তখন কুদ্দুস মিয়া হুজুরকে ডাকে ডাকে বলে যে হুজুর আমি একটা অন্যায় করে ফেলছি, দয়া করে আমাকে মাফ করবেন। আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আপনার কাছে আমি দেইনি অবশিষ্ট, এটা আমার আপনাকে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার লোভ আমাকে এটা দিতে দেয় নাই, আপনি দয়া করে মাফ করেন। আমি এই স্বর্ণমুদ্রাগুলো তখন নিয়ে আসে, নিয়ে আসার বলে যে এই 7 থেকে 8টা স্বর্ণমুদ্রা বা 10টার মধ্যে হবে হয়তো বা রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে খরচ করব, কিন্তু আমার আর খরচ করার কোনো ইচ্ছা নাই, দয়া করে আমার পরিবার আর কোনো সদস্য আমি হারাতে চাই না, আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দেন। তখন হুজুর মিয়া হাসে হাসে বলে যে কুদ্দুস মিয়া সেই বোঝা বুঝলা, কিন্তু পরিবারের আরও একটা সদস্য তোমার আদরের সন্তানের মৃত্যুর পরে লোভ মানুষকে কি করতে পারে দেখছো? তুমি তো কম বেশি মাছ ধরো, তো মাছ ধরে যারা তারা তো নিশ্চয়ই জানে এই সকল বিষয়গুলো। হ্যাঁ, তো তুমি তো নিশ্চয়ই এদের ব্যাপারে আগে থেকে জানতে, তুমি কেন সেই বোতল ভাঙতে গেলে? আর বোতল ভাঙলে ঠিক আছে, কিন্তু পরবর্তী সমাধানের চেষ্টা করার পর্যায়েও তুমি একটা লোভের শিকার হলে, তুমি জানতে না এর পরিণতি কি হতে পারে। কুদ্দুস মিয়া বলে যে হুজুর আমার লোভের কারণে আমি অন্ধ ছিলাম, আপনি দয়া করে আমার আর বাকি পরিবারের সদস্যকে দয়া করে উদ্ধার করেন, বাঁচান। আমি যে এইখান থেকে যাব, যে কোথাও উঠবো, আমার কোনো আত্মীয় স্বজন নাই, কোনো বাড়িতেও আমি যেতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, কেউ আমাদেরকে রাখতেছে না, যার কাছে যায় সেই ফিরিয়ে দিচ্ছে, আমাদের নাকি অভিশাপ চলতেছে এই ভেবে। তখন হুজুর বলে ঠিক আছে, আমি চেষ্টা করব। তো পরের দিন হুজুর আবার ওই স্থানে যায়, যে স্থানে কুদ্দুস মিয়া ওই স্বর্ণমুদ্রাগুলো পেয়েছিল, এবং সেখানে সে একা যায় না, তার মাদ্রাসা থেকে বেশ কিছু হাফেজ এবং তিনি যায় রাত 10টার দিকে। এবার এবার তিনি একটা আঁটোসাঁটো ভাব নিয়ে যায় যে হ্যাঁ যেভাবে হোক আমাকে তার কাছ থেকে একটা ফয়সালা নিয়ে আসতেই হবে। যাওয়ার পর অবশিষ্ট যে স্বর্ণমুদ্রা ছিল সেগুলো ওই আগের জায়গায় পানিতে ছুঁড়ে ফেলে দেয়। দেওয়ার পর হুজুর তার ছাত্রদের বলে যে তোমরা দোয়া পড়তে থাকো। তো হুজুরের যে দোয়াগুলো ছিল দোয়া পড়তে থাকে, একটা পর্যায়ে আবারও সেই বামন আকৃতির কালো ছায়া প্রকৃতির মানুষটি নদীর মাঝখানে আসে এবং তাদের পাশে আসে। আসার পর কুদ্দুস মিয়া বিষয়টা হুজুর বলে, এবং হুজুর প্রথমে তাকে সালাম দিয়ে বিস্তারিত বলার পর বলে যে আপনি যাবেন কিনা বলেন, সে অপরাধ করে ফেলছে, এই অপরাধের শাস্তি আপনি তার পরিবারের সদস্যদের মৃত্যুর বিনিময় দিয়েছেন, আর কত মৃত্যু আপনি নিতে চান? আমি বেঁচে থাকতে এটা হতে দিব না। তখন এই বামন আকৃতি মানুষ রেগে বলে যে তুই কে? তুই পারলে আমার কিছু করিস, আমি যেটা বলছি সেটাই ঠিক, আর বংশ নির্বংশ না করা পর্যন্ত আমি এই নদী থেকে যাব না, এটা আমার ওয়াদা। আমি দীর্ঘ বছর এখানে ছিলাম শুধুমাত্র আমার ছেলের অপেক্ষায়, কিন্তু আমার ছেলেকেও নির্মমভাবে হত্যা করেছে, দ্বিখণ্ডিত করেছে, এর প্রতিশোধকে আমি নেব না। হুজুর বলে যে আপনি আর কতজনের প্রতিশোধ নিতে চান? আপনার এক ছেলের বিনিময়ে তার কতগুলো প্রাণ আপনি নিলেন, এতে কি আপনার হচ্ছে না? অবয়বটি বলে আমি তো একটা দুইটা প্রাণ নিয়ে ক্ষান্ত হব না, ওর পুরো পরিবার আমি একদম শেষ করে দিয়ে এখান থেকে চলে যাব। তখন হুজুর আর সেই রাতে তার সাথে আর কোনো কথা বলেন না, কারণ হুজুর বুঝতে পারছিলেন যে আমি আর এনার সাথে পেরে উঠবো না, এ খুবই দুষ্ট একটা জিন, একা না, এ দল বল নিয়ে এখানে আছে। তো তিনি বলে ঠিক আছে দেখা যাক, এই বলে তিনি তার স্টুডেন্টদের কিনে চলে আসে। চলে আসার পর হুজুর চলে যায় ওনার ওস্তাদের কাছে। উনি জানতেন যে আমার ওস্তাদ ছাড়া এই জিনিসটা সলভ করা যাবে না। ওনার ওস্তাদের বাসা পাশের গ্রামে ছিল, তো সেখানে যাওয়ার পর বিস্তারিতভাবে বলে যে হুজুর এই অবস্থা, আমার গ্রামে এই একটা কাহিনী ঘটনা ঘটছে, তো আমি তো এটা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এটা দয়া করে আপনার সাহায্য লাগবে, না হলে বেচারার পরিবারে 2-1 দিনের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। তখন ওস্তাদ বলে কি ব্যাপার, তোমার এতগুলো প্রাণ গেল, তুমি আমাকে আগে বলবা না? আমি হয়তো বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু কিছু করার ক্ষমতা তো আমার এখনো আছে।
তো হুজুর বলে, বেদবি মাফ করবেন, আমি তো আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমি ভাবলাম যে আমি জিনিসটা সলভ করতে পারবো, আপনাকে জানানোর দরকার হবে না, কিন্তু আমি পারছি না। তখন ওস্তাদ বলে, ঠিক আছে চলো দেখি কি অবস্থা। তারপর সেই দিন হুজুর এবং হুজুরের ওস্তাদ মিলে কুদ্দুস মিয়ার কাছে যায়। যাওয়ার কাছে বিস্তারিত কথা ওস্তাদ শোনে কুদ্দুসের থেকে, এবং পানি পড়া এবং বাড়ি বন্ধ করা যত কাজ আছে তিনি বাড়ির কাজ করেন। আর বলেন যে ঠিক আছে, আমরা আজ রাত 10টায় ওই নদীর পাড়ে আমরা যাব, যে ওনার সাথে আমরা কথা বলবো। যথারীতি রাত 10টার দিকে তারা আবার উপস্থিত হয়। এবার আগের মাদ্রাসার কিছু ছাত্র ছিল এবং হুজুর ছিল এবং হুজুরের ওস্তাদও ছিল। যথারীতি হুজুরের ওস্তাদের কথা মতো সেই পূর্বের দানবটাকে হাজির করে। এবারও দানব কালো বর্ণের একটা ব্রাহ্মণ আকৃতির মতো এসেছে। এবার যেন দ্বিগুণ রাগ নিয়ে, সে খুবই রাগান্বিত এবং বলতেছে, তুই আবারও এসেছিস, আবার কাকে নিয়ে এসেছিস? বলে দেয়, এরপরে যদি তুই কাউকে নিয়ে আসিস, তুই এবং তোর সাথে যে আসুক সবাইকে আমি পানিতে চুবিয়ে মারবো। তখন ওস্তাদ বলে, তুমি কে বাবা, তুমি এখানে কেন? তখন এই যে দুষ্ট জিনটা বলে যে, তুই কে, তুই এখানে কি করিস? তখন হুজুর বলে যে, আমি যেই হই, তবে তোমার ভালো কিছু করার জন্য আমি এখানে আসি নাই। তুমি এখানে অন্যায় কাজ করছো। একজন মানুষ যদি না বুঝে ভুল করে, তাহলে আমাদের ধর্ম মোতাবেক তাকে মাফ করে দেওয়া উচিত। সে ভুল করেছে না বোঝে, তাকে ক্ষমা পাওয়া দরকার। তুমি যে ব্যক্তি পিছনে লেগে আছো, তার এতগুলো প্রাণ তুমি হত্যা করলা, তারপরও তুমি ক্ষান্ত হচ্ছ না। তোমার একটা সন্তানের বিনিময়ে কতগুলো প্রাণ তুমি ঝরাইলা। তখন তো দানব বলে যে, আমি ওর বংশ নির্বংশ করার জন্য এখান পর্যন্ত আছি, যতদিন না পর্যন্ত নির্বংশ হবে ততদিন আমি এখান থেকে যাব না। তখন হুজুরের কাছে একটা মোমবাতি ছিল। এই মোমবাতি কিছুক্ষণ কিছু দোয়া দরুদ পরে মোমবাতি ফু দিলেন। ফু দেওয়ার পর হুজুরের পকেট থেকে একটা দেশলাই নিয়ে আগুনটা জ্বালালেন। আগুন জ্বালানোর পর সে আগুনের দিকে হুজুর কি যেন পড়তেছিলেন, পরে পরে ফু দিলেন। তিনবার ফু দিলেন এবং 4 নাম্বার ফু এত জোরে দিলেন, সেই আগুনটা মানে বিস্তৃত হয়ে গেল এবং বিস্তৃত হয়ে একদম সীসার মতো, যে ওই যে ব্রাহ্মণ আকৃতির যে ভয়ঙ্কর জন্তুর কথা বলো, ওনার মুখে যা পড়ে এবং মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ বলতে থাকে, ও মারে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, এইভাবে চিৎকার করতে থাকে আর পানির উপর দিয়ে ছটকট করতে থাকে। সে চাচ্ছে পানির নিচে ডুব দিতে, কিন্তু পানির ভিতরেও ঢুকতে পারতেছে না, উপরেও যেতে পারতেছে না, ডানে আর বামে যেতে পারতেছে না। নির্দিষ্ট একটা জায়গার মতো সে ঘুরপাক খাচ্ছে। একটা সময় সে তার ঘুরপাক থামায় এবং তখন আগুনটাও নিভে যায়। তখন হুজুর বলে, কি আমাকে কি মনে করিস, এবার বুঝছিস আমি কে? তখন হুজুর বলে যে, তোকে এইভাবে শাস্তি করলে হবে না। আমি জানি তুই হলো একটা অবৈধ জিন, তোর ভিতরে কোনো দয়া মায়া নাই। আমি চেয়েছিলাম তোকে ভালোভাবে এখান থেকে তাড়ানোর জন্য, কিন্তু তোকে আমি এভাবে তাড়াবো না। তোর কি করা দরকার আমি করতেছি। তখন হুজুর তার পকেট থেকে একটা বোতল বের করে এবং বোতল বের করার পর কি যেন দোয়া পড়তে থাকে এবং দেখা যায় যে ওই যে অবয়বটি আস্তে আস্তে ছোটো হতে থাকে এবং তার চারদিকে একটা বাউন্ডারি তৈরি হয়, মানে আগুনের একটা বাউন্ডারি, গোলার মতো। এই গোলাটা ধীরে ধীরে কাছে আসে, সেও আস্তে আস্তে ছোটো হতে থাকে এবং এই গোলাটা একটা পর্যায়ে তাকে ওই বোতলের পাশে নিয়ে আসে এবং এই জিনটা আস্তে আস্তে ছোট হতে একদম ছোট হয়ে যায়, 4 থেকে 5 ইঞ্চির মতো হয়ে যায় এবং শুরু হয়ে যায় এবং আগুনের গোলাটাও ছোট হয়ে যায় এবং আগুনের গোলাটা একটা সময় রিং আকার হয়ে ওই যে বোতলের মুখ আছে, মুখের উপরে আসে আর ওই রিংয়ের মধ্যে ওই যে ছোট জিন যে আকার ধারণ করছে ওই জিনটা, এবং একটা পর্যায়ে জিনটা ওই বোতলের মধ্যে ঢুকতে বাধ্য হয়। যখনই বোতলের মধ্যে ঢুকতে বাধ্য হয় তখনই আগুনটা নেভে যায় এবং হুজুর সঙ্গে সঙ্গে তার পকেট থেকে মুখা বের করে বোতলের সিপিটা লাগিয়ে ফেলার পর বোতলের ভিতর থাকায় জিনটি মানে আর্তনাদ করতেছে, হাত জোর করতেছে যে ছাড়ি দেন, আমি চলে যাব, এরকম বোঝাচ্ছে, কথা বলতে পারতেছে না। তো তখন থেকেই এরপর হুজুর বলে যে, একে ছাড়া যাবে না, একে ছাড়লে এ আবারও ক্ষতি করবে এবং ক্ষতি করে এখান থেকে সে চলে যাবে। এগুলো এক প্রকার দুষ্ট জিন, এরা যা বলে তাই করে, এদের ভয় ভীতি নাই এবং এদের কোনো ইমানও নাই।
তো একে কি করব, একে হুজুর নিয়ে যায়, তো বলে যে একে আমি এখানে রাখবো না, আমি আমার জায়গা মতো একে আমি পুঁতে রাখবো, আর এ কখনো বেরোতে পারবে না, সে ব্যবস্থা আমি করে যাব। তো আজ থেকে আর কুদ্দুস মিয়ার পরিবারের কোনো ঘটনা ঘটবে না, আপনি যান। মানে ওনার শিষ্যকে বলে, হুজুরকে বলে আপনি যান, আর আমি বাড়িটা বন্ধ করে দিয়েছি, বাকি কাজটা আপনি করেন। ওকে একটু সান্ত্বনা দেন, দিয়ে বোঝায়েন তার সাথে কোনো ঘটনা আর ঘটবে না। তখন হুজুরের মাদ্রাসার যে ছেলেপেলে ছিল তাকে নিয়ে, ওস্তাদকে নিয়ে ও ওস্তাদের বাসার দিকে যায়। আর হুজুর তা একটা মাদ্রাসার ছেলেকে নিয়ে ওই রাত 10টার পর আপনার ওই কুদ্দুস মিয়ার বাড়ির দিকে যায়, এবং সেখানে কুদ্দুস মিয়ার বাড়িতে যে কুদ্দুস মিয়াকে ডাকে, কুদ্দুস মিয়া বের হয় এবং বলে যে কুদ্দুস মিয়া, আপনার কপাল ভালো, আজ থেকে আর কোনো সমস্যা হবে না, তবে একটা কথা বলি, আর কখনো লোভ করবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু, এবার তো বুঝতে পারছেন, আর জীবনও কখনো লোভ করবেন না, আশা করি ভালো থাকবেন। এই বলে হুজুরটা সে তার চলে আসে। তারপরে শোনা গেছে যে আর কখনো সেখানে এরকম ঘটনা ঘটেনি, তবে বছরখানেক পর কুদ্দুস মিয়া নিজেই আর সেখানে থাকে নাই। যেহেতু তার বাড়িতে এত স্মৃতি, তার আপনজনের মৃত্যু, তার বাড়ির যেদিকে তাকায় সেদিকেই জিনিসগুলো তার মনে পড়ে, হয়তো এই কারণেই কুদ্দুস মিয়া এবং তার ওয়াইফ এবং তার বাকি 2 সন্তানকে নিয়ে চলে যায়, অন্য আরেক গ্রামে চলে যায়। তারপরে আর কুদ্দুস মিয়ার খোঁজ পাওয়া যায় নাই যে কোথায় চলে যায়। তবে সেই বাড়িটা নাকি আজও পড়ে আছে, মজার বিষয়, সেই বাড়িটা নাকি আজও পড়ে আছে, আশেপাশে কোনো বাড়ি হয়নি, পরিত্যক্ত বাড়ি নামে পরিচিত আর কি। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটা কেমন লাগলো আশা করি জানাবেন। তো ঘটনাটা খুবই ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, এবং 1975-76 সালের দিকে এটা কালেক্ট করছিলেন আমাদের টিমের সদস্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।